দিক পরিবর্তন করছে পদ্মার মূল প্রবাহ। মাওয়া থেকে যাচ্ছে জাজিরার দিকে, জাগছে নতুন নতুন চর। সেতুর প্রভাব নয় বলছেন বিশেষজ্ঞরা, তথ্য নেই বিআইডব্লিউটি এর কাছে। দুর্নীতিবাজরা দেশ ছাড়ার পর হুঁশ ফেরে দুদকের, সুযোগ কাজে লাগিয়ে পার পেয়ে যায় রাঘব বোয়ালেরা। দাবি সাবেক মহাপরিচালকের ব্যর্থতার অভিযোগ মানতে নারাজ আইনজীবী। মিয়ানমার থেকে গুলি ছোড়ায় 5 দিন ধরে বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল। খাদ্যপণ্য সংকট প্রবাল দ্বীপে, দ্রুত সমস্যার সমাধানের দাবি। রেকর্ড উৎপাদনেও নিয়ন্ত্রণের বাইরে লবণের বাজার, বস্তায় বেড়েছে 150 টাকা। কারসাজির জন্য একে অপরকে দুষছেন চাষি মিল মালিকরা, বেকায়দায় চামড়া ব্যবসায়ীরা। এবং বাজেট পেশের আগে কথার ফুলঝুরি ফোটালেও দিন শেষে কিছুই পায়নি পুঁজিবাজার। উল্টো মূলধনী মুনাফা কর চেপেছে বিনিয়োগকারীর ঘাড়ে। আতঙ্কিত হয়ে অনেকে ছাড়ছেন বাজার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ক্রমেই মাওয়া থেকে জাজিরার দিকে যাচ্ছে পদ্মার মূল প্রবাহ, আর এ প্রান্তে রেখে যাচ্ছে নতুন নতুন চর। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এটা সেতুর প্রভাব কিনা। বিশেষজ্ঞরা বলছেন এটাই পদ্মার স্বাভাবিক প্রবাহ। 12 বছরে এপার থেকে ওপারে যায় এর মূল প্রবাহ। নদী কিংবা সেতু কেউ কারোর ক্ষতির কারণ হবে না বলেই মত তাদের। এদিকে আপাতত ড্রেজিং এর দরকার না হলেও চর নিয়ে কোনো তথ্য দিতে পারেনি বিআইডব্লিউটিএ। রাশেদ লিমনের রিপোর্ট। গেল কয়েক বছরে অনেকটাই বদলে গেছে এই এলাকার মানচিত্র। উত্তাল পদ্মায় জেগেছে নতুন নতুন চর। স্বপ্ন সেতু পাড়ি দিলে প্রমত্তা নদীর বুকে সবুজে তাই নজর আটকাবেই। জেগে ওঠা এই জমিনে তৈরি হচ্ছে জীবিকার নতুন বুনন। এই যেমন হাশেম মিয়া বলছেন, চরের আশপাশে জাল ফেলে আজকাল মাছ মিলছে বেশ, রোজগারও বেড়েছে অনেক, তাই এই প্রান্তে বেড়েছে তাদের আনাগোনা। চরে ভালো হয়েছে তো, আগে পদ্মায় ভাঙতো ওই যে এলাকা, এই ভাঙচুরগুলি বন্ধ হয়েছে। মাছ মোটামুটি মাছ বাড়তে আমাকে আগের থেকে একটু বেশি ভাই আল্লাহর মধ্যে। তবে বসতি গড়ার মতো আস্থা এখনো জাগেনি এসব চরকে ঘিরে। স্বল্প পরিসরে হয়েছে চীনাবাদাম, তরমুজ আর ধানের চাষ, যেখানে গেলে মনোরঞ্জন, সুবল কিংবা হায়দারের মতো জেলেদের দেখা মেলে। তাদের জীবিকার নতুন অনুষঙ্গ দিয়েছে এই চর। একটা সময় ছিল এই 1 থেকে 14 নম্বর পিলার পর্যন্ত ছিল নদী সবচেয়ে বেশি খরস্রোতা। তবে এখন এখানে ধুধু বালুচর। যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন একুল ভাঙে একুল গড়ে, এরই নাম পদ্মা। তাই কখনো এই পাশে, কখনো বা নদীর প্রবাহ সরে যায় অন্য পাশে। এটাই তাদের কাছে স্বাভাবিক। 2 বছর আগে 14 নম্বর পিলার পর্যন্ত প্রচুর সুত আছিল, এখন তো 24 নম্বর পিলারে গেছে। আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি অনেক উল্টাপাল্টা হয়ে গেছে। তবু প্রশ্ন জাগে, গত 3-4 বছরে মাওয়া এলাকায় যে চর জেগেছে তাতে কি সেতুর কোনো প্রভাব আছে? না, উত্তর হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে এটাই পদ্মা। বলছেন, এক যুগ ধরে এ প্রান্ত থেকে ও প্রান্তে সরতে থাকে মূল চ্যানেল, রেখে যায় বিচ্ছিন্ন কিছু চর। এরপর বছর খানিক বিরতি, আবারও বিপরীতে যাত্রা। ঠিক যেন ওই জেলেদের অভিজ্ঞতা আর গবেষণা মিলে একই বিন্দুতে। এই বিশেষজ্ঞের কিংবা সেতু কেউ কারো ক্ষতির কারণ হবে না কখনোই। নদী প্রাকৃতিকভাবে কি হতে পারে এইটা ধরে রেখে আমরা সেতুটা বানিয়েছি। এই নদীর এই জায়গাটাতে ধর্ম হচ্ছে একবার পূব দিকে যায়, একবার পশ্চিম দিকে আসে। একবার পূব থেকে পশ্চিম দিকে যেতে 12 বছর লাগবে, আবার ওই দিক থেকে এই দিকে আসতে 12 বছর লাগবে। 6 কিলোমিটারের মধ্যে অসিলেট করে, কিন্তু লাগে 3 কিলোমিটার। যদিও এই চর নিয়ে সঠিক তথ্য দিতে পারেনি বিআইডব্লিউটিএ, তবে তারা বলছেন মোংলা বন্দর থেকে চাঁদপুর, মাওয়া, গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নৌ রুটের নাব্যতা উন্নয়নে যে প্রকল্প রয়েছে তাতে নিয়মিতই পরীক্ষা করা হয় পদ্মার নাব্য। মূল চ্যানেলে নৌ চলাচল ঠিক থাকলে চর নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তাদের। পদ্মা এবং যমুনার যে চর পড়ার এবং চর গড়া এবং পার ভাঙা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রতি বছরই কিন্তু ওখানে গতিপথ পরিবর্তন হচ্ছে, এবং চ্যালেঞ্জগুলোকে নিয়েই আমাদের সামনে নৌপথকে সচল রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআইডব্লিউটিএ যথাযথভাবে কাজ করছে। তবে অপরিকল্পিত বালু উত্তোলন নিয়ে কিছুটা শঙ্কা আছে স্থানীয়দের। পাশাপাশি তারা চাইছেন নদী শাসন প্রক্রিয়া আরও সম্প্রসারিত হোক। পদ্মা নিঃসন্দেহে এই ভূখণ্ডের জন্য আশীর্বাদ, আর তাতে নতুন পালক যুক্ত করেছে ইস্পাতের এই ইমারত।
তবে চলতি মাসেই শেষ হচ্ছে দেশের অন্যতম বৃহৎ এই প্রকল্পের মেয়াদ। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পের মেয়াদ শেষ মানেই সবকিছু শেষ নয়। পদ্মা সেতুর শতভাগ সুফল ঘরে তুলতে এই প্রকল্পের পাশাপাশি পদ্মা নদী আর পদ্মা সেতুকে সমন্বয় করে আরও নতুন ভাবনা তৈরি করা যেতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি হস্তান্তর, ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া এবং দেশ ত্যাগ করা ঠেকাতে না পারা দুদকের ব্যর্থতা বলে উল্লেখ করেছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। তবে দুদকের আইনজীবী বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, দুদককে নিয়মের মধ্যে থেকেই করতে হয় যাবতীয় কাজ। যদিও অভিযোগ আছে এই নিয়ম বিভিন্ন সময়ে আলাদা আলাদা ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, যা সুযোগে বড় বড় দুর্নীতিবাজরা পার পেয়ে যান। 3 বছর আগের ঘটনা। ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকদের 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে বনানী থানার বরখাস্তকৃত পরিদর্শক সোহেল রানার বিরুদ্ধে। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা করলে গা ঢাকা দেয় সোহেল। মাসখানেক পর তার খোঁজ মেলে ভারতে। ব্যাংকপাড়ায় আলোচিত নাম প্রশান্ত কুমার হালদারও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানকে পথে বসিয়ে দেশ ছেড়েছেন অনেক আগে। তার বিরুদ্ধে তদন্তের আঁচ পেয়ে দুদককে একরকম ঘোল খাইয়ে দেশ ছাড়েন তিনি। পিকে হালদারও পরে গ্রেফতার হন ভারতে। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর হদিস এখনো পর্যন্ত পায়নি দুদক। জিজ্ঞাসাবাদ, মামলা, অভিযোগপত্র দিলেও তাকে গ্রেফতারের কোনো পদক্ষেপ নেই সংস্থাটির। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের ক্ষেত্রেও ঘটেছে এমন ঘটনা। অনুসন্ধান শুরুর পর সপরিবারে দেশ ছাড়েন বেনজির। তিনি এখন কোথায় জানে না দুদক। স্বভাবতই প্রশ্ন ওঠে, অর্থ পাচার কিংবা অভিযুক্ত ব্যক্তি দেশ ছাড়ার পর দুদকের হুঁশ কেন ফেরে? আইনজীবী ও দুদকের সাবেক কর্মকর্তারা বলছেন, কোনো ক্ষেত্রে স্বাধীন সংস্থা দুদকের আচরণ রহস্যজনক। দুদক যখন অনুসন্ধান কমিটি লঞ্চ করেছে তখনই দুদক বুঝতে পেরেছে যে এসব সম্পত্তি অবৈধভাবে উনি তৈরি করেছে, এজন্য এগুলি জব্দ করার জন্য আদেশ নিয়েছে। তো উনি প্রথম দিকেই এগুলি জব্দ করতে পারত এবং বিদেশ যাওয়াটা অন্তত ঠেকাতে পারত। অবশ্যই দুদকের ব্যর্থতা। যে ক্ষিপ্র গতির দরকার ছিল সেই গতি দুদক দেখাতে পারেনি। এখন যা চলছে, ধরেন অনুসন্ধান, তারপরে ফ্রিজ ইত্যাদি করা হচ্ছে, তারপরে বক্তব্যের জন্য ডাকা হচ্ছে, এইগুলো শুধুমাত্র মিডিয়ার খবর জোগাড় দেওয়া ছাড়া আর খুব একটা বাস্তবে কাজ হবে বলে মনে হয় না। মানতে নারাজ দুদক সংশ্লিষ্টরা। তারা বলছেন, গ্রেফতার কিংবা কারো বিদেশ যাত্রা ঠেকাতে তাদের মানতে হয় কিছু গাইডলাইন। বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা চাইতে হলে আমাদের কাছে তথ্য থাকতে হবে যে ওনার অর্থ, যেই অর্থগুলো আছে ব্যাংক অ্যাকাউন্টে বা যে প্রপার্টিগুলো আছে ওটা অপরাধলব্ধ অর্থ অথবা অপরাধলব্ধ প্রপার্টি, এটা আমাকে এনশিওর হতে হবে। চোর পালানোর পর বুদ্ধি তৎপরতা না বাড়িয়ে পালানোর আগেই যথাযথ ব্যবস্থা নিতে পারলে অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার থেকে গুলি ছোড়ার কারণে 5 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিনে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে খাদ্যপণ্য সংকট দেখা দিয়েছে সেন্ট মার্টিনে। দ্বীপবাসী বলছে, দ্রুত সমস্যার সমাধান না হলে অবস্থা সংকটাপন্ন হবে। আর বিকল্প পথে যাত্রী ও পণ্য পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। মোহাম্মদের ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপে বসবাস করে 10,000-এর বেশি বাসিন্দা। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় বাসিন্দাদের খাদ্য ও নিত্যপণ্য আসে টেকনাফ থেকে, আর যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে। এই সংঘাতের জেরে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটের নাইক্রুংদিয়া পয়েন্টে মিয়ানমার থেকে ছোড়া হচ্ছে গুলি। এরই মধ্যে গেল 5 জুন সেন্ট মার্টিন থেকে ফেরার সময় নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের বহনকারী নৌযানে গুলি করে মিয়ানমার থেকে। এতে ট্রলারটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। এরপর শনিবারও পণ্যবাহী ট্রলারে আবারও গুলি করে। এতে কেউ হতাহত না হলেও ট্রলারটিতে গুলি লাগে 60টি। এমন পরিস্থিতিতে 5 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিগত অনেক দিন যাবৎ আমাদের যাতায়াত বন্ধ, আসা যাওয়া বন্ধ, এমার্জেন্সি রোগীরা চিকিৎসা পাচ্ছে না। চাউল, খাবার, কাঁচা তরকারি, ওষুধপত্র সবকিছু এখন সংকট দেখা দিয়েছে। ডিসি মহোদয়, ইউনো মহোদয়ের প্রতি আকুল আবেদন, আমরা দ্বীপবাসী কীভাবে ভালোভাবে চলতে পারবো, আমাদের যাতায়াতের সুব্যবস্থার জন্য একান্ত
মর্জি কামনা করছি। আর প্রশাসন বলছে বিকল্প পথে যাত্রী ও পণ্য পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। প্রয়োজনীয় বিশেষ জিনিস পাঠানোর জন্য আমরা শাহপরী দ্বীপের পশ্চিম পাশটা বা এই পাশটা আমরা একটা প্ল্যান করছি আমরা এখন। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিনই যাতায়াত করে 4টি ট্রলার ও 6টি স্পিডবোট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অনুকূল আবহাওয়ার রেকর্ড উৎপাদন সত্ত্বেও সিন্ডিকেট কারসাজির কবলে পড়ে কোনোভাবেই লবণের দাম নিয়ন্ত্রণে আসছে না। এক মাসের ব্যবধানে চামড়ায় ব্যবহৃত লবণের 74 কেজির বস্তায় দাম বাড়ানো হয়েছে 150 টাকা। মাঠ পর্যায়ের চাষে এবং লবণের ক্রুড বহনকারী বোট মালিকরা কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়াচ্ছে বলে অভিযোগ মিল মালিকদের। অন্যদিকে বাড়তি দামের জন্য মিল মালিকদের কারসাজিকেই দুষছেন চাষিরা। সাক্ষরটিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে ভিড়ছে একের পর এক লবণের ক্রুড বহনকারী ট্রলার। কয়েক ঘন্টার মধ্যে আবার সে ক্রুড পরিশোধনের জন্য চলে যাচ্ছে মিলে। মিলগুলোতেও চলছে পুরোদমে ক্রুড থেকে পরিশোধিত লবণ উৎপাদন। কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য কয়েকদিনের মধ্যে প্রয়োজন অন্তত 2 লাখ মেট্রিক টন লবণ। তাই নগরীর মাঝিরঘাটে চলছে লবণ মিলের কর্মব্যস্ততা। তবে চাহিদা বাড়তে থাকায় গত 1 মাসের ব্যবধানে 74 কেজি প্রতি বস্তা লবণে 150 টাকা বেড়ে 1000 টাকায় বিক্রি হচ্ছে। গতবার ছিল যে আপনার 1100 টাকা, এবারে আছে বর্তমানে 1950, 970। লবণের দাম যদি বাড়তে পড়ে যায় তাহলে পার পিস বর্গফুটে আমাদের চামড়ার খরচটা বেড়ে যায়। বিসিকের তথ্য অনুযায়ী অনুকূল রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে গত 62 বছরের লবণ উৎপাদনের রেকর্ড ভেঙে এবার 10 মাসে উৎপাদন হয়েছে 22,35,000 মেট্রিক টন। তবে মাঠ পর্যায়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ক্রুড বহনকারী বোটের বাড়তি ভাড়া পোষাতে লবণের দাম কিছুটা বাড়তি বলে জানান ব্যবসায়ীরা। লবণ উৎপাদনের জন্য যে জমিগুলো ছিল ওগুলো আগে নিত 20,000 টাকা, বর্তমানে ওই জমি নিতেছে ওরা 60,000 টাকা, 70,000 টাকা জমিদারেরা নিয়ে নেয় ওদের থেকে। মিল মালিকদের অভিযোগ মাঠ পর্যায়ে যথেষ্ট পরিমাণে ক্রুড থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট দেখিয়ে ক্রুডের দাম বাড়ানো হচ্ছে। 10টা-20টা একসাথে চলে আসছে, তারপরের দিন থেকে আবার বলে যে লবণ কম আসার জন্য, বোটা কম আসার জন্য, তারপর আবার দাম বাড়ে। কেজি প্রতি লবণ আপনাদের ম্যাক্সিমাম 25 টাকা করে বা 20 টাকা করে আমাদের খরচ পড়ে যায়, কিন্তু আমাদের পাচ্ছি 16-17 টাকা করে। বছরে বাংলাদেশে লবণের চাহিদা প্রায় 22 লাখ মেট্রিক টন। কক্সবাজারে উৎপাদিত ক্রুড লবণ চট্টগ্রামের পটিয়া, ইন্দ্রপোল এবং নগরীর মাঝিরঘাটের 80টি কারখানায় পরিশোধন করা হয়। মাঠ পর্যায়ে ক্রুড তৈরি হওয়া থেকে শুরু করে মিলে এসে রিফাইন এবং বাজারে যাওয়া পর্যন্ত অন্তত 8 বার লবণের হাত বদল হয়, আর প্রতিবারেই লবণের দাম বাড়ছে। আরেকটি অংশ কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বিদেশ থেকে লবণ আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর তাই বেড়ে চলেছে লবণের দাম। চট্টগ্রামের মাঝিরঘাট থেকে কমল দে, সময় সংবাদ। প্রস্তাবিত বাজেট পেশের আগে সরকার নানা কথার ফুলঝুরি ফোটালেও দিন শেষে কিছুই পায়নি পুঁজিবাজার। উল্টো বিনিয়োগকারীর ঘাড়ে চাপানো হয়েছে গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফা কর। এতে আতঙ্কিত হয়ে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। সূচকের পতন আর হাজার হাজার কোটি টাকার বাজার মূলধন হারানোর মধ্য দিয়ে দিন দিন তলাবিহীন ঝুড়িতে পরিণত হচ্ছে পুঁজিবাজার। আলতাফ হোসাইনের রিপোর্টে বিস্তারিত। পুঁজি হারিয়ে অস্তিত্ব সংকটে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত পুঁজিবাজার। এই অবস্থায় আগামী অর্থ বছরের বাজেট ঘিরে সরকারের নানা আশার বাণীতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছিলেন বিনিয়োগকারীরা, কিন্তু বাজেটে কোনো সুখবর পায়নি শেয়ার বাজার। এমনিতেই টানা পতনে পুঁজি হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীরা। এমন অবস্থায় আরোপ করা হয়েছে গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফা কর। এমন সিদ্ধান্তে আতঙ্ক বেড়েছে শেয়ার বাজারে। সবাই এখন গেইন তো দূরের কথা, আমাদের যে পুঁজি আছে সেই পুঁজিটাই তো আমরা হারাই ফেলছি। বাজেটের পরে ভালো কিছু আসবে অথবা আজকে মার্কেট পজিটিভ হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি তো দেখলাম আমরা পতনের একই ধারা আর কি। বাজারে ভালো কোম্পানি আনার স্বার্থে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানোর দেয়া প্রস্তাবে কর্ণপাত করেনি সরকার, বরং কর ব্যবধান আরও কমানো হয়েছে, যা পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তিতে বাধা হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। আমরা যেখানে যাচ্ছি মার্কেটটা বড় করা হোক, মার্কেটে পরিধি বাড়ানো হোক, ভালো কোম্পানি মার্কেটে আসুক, যেটা মূল সমস্যা আমাদের। তো সেটাও আমাদের সমস্যাটা হচ্ছে যে এটা এখন
ডিসকারেজিং ফ্যাক্টর হিসাবে ট্রিট করা হবে। বাজেট কেন্দ্র করে নানা গুজব ছড়িয়ে ফায়দা লুটে অসাধুরা, তাই বাজেট কেন্দ্রিক ভাবনা থেকে বের হয়ে বুঝে শুনে লেনদেনের পরামর্শ বিশ্লেষকদের। বাজেট থাকুক, কোনো একটা উপলক্ষ থাকুক, তারা বাজারে একটা প্যানিক ক্রিয়েট করে নিচে শেয়ারগুলো নিয়ে আসে, অনেকে ফোর্স সেলে বাধ্য হয়, অনেকে আবার অটোমেটিক্যালি ভয় পেয়ে চলে যায়। বাজেটের মাধ্যমে তো নতুন কিছু আসবেই না, আগে যে চাপটা ছিল চাপটা অব্যাহত হচ্ছে, মাত্রাটা আরও বেড়েছে, কারণ বাজেটের এই শকগুলো তো অ্যাবজর্ব। বাজেট কেন্দ্রিক নানা গুঞ্জন আর সূচকের অব্যাহত পতনের মধ্যে গত 10 কার্যদিবসে ডিএসই বাজার মূলধন হারিয়েছে 12,218 কোটি 1 লাখ টাকা। আর গত 27 মে থেকে 9 জুন পর্যন্ত বিও অ্যাকাউন্ট খালি করে বাজার ছেড়েছেন 11,601 জন বিনিয়োগকারী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত বরিশাল বিভাগের খামারিরা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবছর বিভাগের 6টি জেলায় 26,578 খামারি কোরবানিযোগ্য 4,49,454টি পশু লালন পালন করেছেন। বিভাগে মোট পশুর চাহিদা 4,32,611টি। ফলে কোনো সংকট ছাড়াই কোরবানির পশুর চাহিদা পূরণ হবে বলে আশা সংশ্লিষ্টদের। সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। বরিশালের খামারগুলোতে বছর জুড়ে বিভিন্ন জাতের গরু লালন পালন হলেও বেশি দামে বিক্রির টার্গেট থাকে কোরবানি ঈদ ঘিরে। গোখাদ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে কোরবানির পশুর দামে। খামারে লাইভ ওয়েট মেশিনে বিক্রি করা পশুর দাম কেজি প্রতি বাড়ানো হয়েছে 50 টাকা। হাটের চেয়ে খামারে লালন পালন করা পশু ঝুঁকিমুক্ত জানিয়ে এমন বাস্তবতা ক্রেতারাও মেনে নিয়েছেন। গত বছরের তুলনায় গরুর দাম একটু বেশি। হাটে গেলে যে ওরা কি খাওয়া কে ইঞ্জেস আমরা জানি না, এই জন্য আমরা এখানে আসি। ভারতীয় গরু না এলে কোরবানির হাট স্থানীয় গরুর দখলে থাকবে বলে আশা করছেন খামারিরা। ভারত থেকে বা মায়ানমার থেকে যদি গরু আসলে বাংলাদেশে ঢোকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের জনগণই ক্ষতিগ্রস্ত হবে। বৈজ্ঞানিক উপায়ে গবাদি পশুগুলো হৃষ্টপুষ্ট করা যায়, যাতে কেউ রাসায়নিক ব্যবহার করতে না পারে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করেছি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবছর বরিশাল বিভাগের 6 জেলায় 26,578 জন খামারি কোরবানিযোগ্য প্রায় 4,49,454টি পশু লালন পালন করেছেন। বিভাগে মোট পশুর চাহিদা 4,32,611টি। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ। হজ পালনের অনুমোদন না থাকায় 3 লাখের বেশি হজ যাত্রীকে পবিত্র নগরী মক্কা থেকে সরিয়ে দিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে 1.5 লাখের বেশি ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে এসেছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি। বিদেশিদের পাশাপাশি হজের অনুমোদনবিহীন 1,71,000-এর বেশি সৌদির নাগরিককেও মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। সামর্থ্যবান মুসলমানের অত্যাবশ্যকীয় ইবাদত হজ, তবে এজন্য বর্তমানে গুনতে হয় অনেক অর্থ। অনেকে অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেন। এছাড়া বিভিন্ন দেশের জন্য কোটা নির্ধারিত থাকায় অনেকে চাইলেও যাওয়ার সুযোগ পান না। তারাও কোনো না কোনো উপায়ে হজ করতে চান, তবে আইন অমান্য করে অবৈধভাবে হজ পালনকারীদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে সৌদি আরব। হজ পালনের অনুমতি না থাকায় 3 লাখের বেশি মানুষকে পবিত্র নগরী মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি প্রশাসন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যাদের মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে 1,53,000-এর বেশি বিদেশি। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদি আরবে এসেছিলেন। এছাড়া মক্কা থেকে আরও 1,71,000-এর বেশি মানুষকে বের করে দেওয়া হয়েছে, যারা সৌদিতে থাকেন কিন্তু তাদের কাছে হজ পালনের অনুমতি নেই। এর আগে পবিত্র হজ পালন নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপের ঘোষণা দেয় সৌদি আরব। অনুমতিপত্র ছাড়া হজ পালন করলে 6 মাসের জেল এবং 50,000 রিয়াল জরিমানা করা হবে বলে জানায় দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ দলের খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে নিউ ইয়র্কে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
ভারত পাকিস্তান ম্যাচের ভেন্যু নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের মুখোমুখি হবে টাইগাররা। এদিন ফুল রান আপে বোলিং করেছেন শরীফুল। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ গেমে হাতে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলা হয়নি এই পেসারের। তবে এ ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে তার। এদিকে লঙ্কানদের বিপক্ষে জয়ের পর ফুরফুরে মেজাজে হাথুরু সিংহের দল। নির্ভর থাকতেই নিউ ইয়র্কের অনুশীলনে ছিলেন না সাকিব, মাহমুদুল্লাহ, মুস্তাফিজ, তাসকিন ও তানজিম সাকিব। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দিক পরিবর্তন করছে পদ্মার মূল প্রবাহ। মাওয়া থেকে যাচ্ছে জাজিরা দিকে, জাগছে নতুন নতুন চর। সেতুর প্রভাব নয় বলছেন বিশেষজ্ঞরা, তথ্য নেই বিআইডব্লিউটি এর কাছে। দুর্নীতিবাজরা দেশ ছাড়ার পর হুঁশ ফেরে দুদকের, সুযোগ কাজে লাগিয়ে পার পেয়ে যায় রাঘব বোয়ালেরা। দাবি সাবেক মহাপরিচালকের, ব্যর্থতার অভিযোগ মানতে নারাজ আইনজীবী। এবং মিয়ানমার থেকে গুলি ছোড়ায় 5 দিন ধরে বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল। খাদ্যপণ্য সংকট প্রবাল দ্বীপে, দ্রুত সমস্যার সমাধানের দাবি। এই ছিল সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ ছোঁয়া। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।